বাংলাদেশের ইজতেমা তথা তবলিগি আন্দোলন সমগ্র বিশ্বের বুকে একটা ফেনোমেনন তথা আদর্শ হিসেবে আবির্ভূত হয়েছে। আপনার একটা জিনিস শুনে অবাক হবেন, হজের পরে পৃথিবীর সবচেয়ে বড় যে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সেটা হচ্ছে বাংলাদেশের ইজতেমা। আর বাংলাদেশের ইজতেমাকে ডিভাইডেড অ্যান্ড রোল পলিসির মাধ্যমে কীভাবে দ্বিখণ্ডিত করা যায় এর পিছনে যারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে সেটা নিয়ে আমাদের আজকের এপিসোড। দেখুন, আপনি জানলে পুরোপুরি অবাক হবেন, অনেক অবাক নাও হতে পারেন, কারণ আমাদের রাজনীতিতে বা বাংলাদেশের ভিতরে একটা দ্বন্দ্ব সংকট বাঁধানোর জন্য সর্বপ্রথম বা প্রথম থেকেই যারা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে তারা হচ্ছে ভারত। আর ভারতের মাধ্যমে কিন্তু বাংলাদেশের তাবলিগপন্থীদের মধ্যে দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, একটা হচ্ছে সাদপন্থী আর একটা হচ্ছে জুবাইরপন্থী। এখন সাদ কান্দলবি যিনি আছেন তিনি কিন্তু ভারতের নাগরিক, এটা আপনারা সকলে জানেন। সেই দিক থেকে মোদির আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দ্বন্দ্ব এবং বিভেদে জড়িয়ে পড়েছে, যার মাধ্যমে বাংলাদেশের একটা রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ইসলামী রাজনীতি, জামাত ইসলাম সহ হেফাজত ইসলাম বিভিন্ন ধরনের সংগঠন কিন্তু তৈরি হয়ে আছে। জামাত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারপরও এই সংগঠনকে কীভাবে বিভেদ সৃষ্টি করা যায় ডিভাইডেড অ্যান্ড রোল পলিসির মাধ্যমে সেটা কিন্তু ভারত হাতে নিয়েছিল। এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, যিনি আছেন সাতপন্থীদের প্রধান কাণ্ডারি ভূমিকা যিনি আছেন, ইনি হচ্ছে ডেইলি স্টার। ডেইলি স্টার প্রথম আলো, আপনাকে বলতে পারেন যে কথা বললে ডেইলি স্টার এবং প্রথম আলোর কথা চলে আসে। কেন চলে আসে? কারণ প্রথম আলো ডেইলি স্টারের সম্পৃক্ততা আছে বলে কথাগুলো চলে আসে। এই সৈয়দ ওয়াসিফুল ইসলাম হচ্ছে ডেইলি স্টারে যিনি মাহফুজ আনাম আছেন তার ওয়াইফের ভাই, বড় ভাই। এনার সাথে ভারতের কত সম্পৃক্ততা বা ডেইলি স্টারের সাথে মাহফুজ আনামের সম্পৃক্ততা এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ডেইলি স্টারের নাম হচ্ছে দিল্লি স্টার, এটা আপনারা সকলে জানেন যারা প্রথম আলো তথা ভারতের আলো হয়ে কাজ করেন। মানে প্রথম আলো যে ডেইলি স্টার একে অপরের ভ্রাতা বা ভাই হিসেবে কাজ করে থাকে, এটা আপনারা সকলে দেখেছেন। এছাড়াও যারা আছেন, বিশেষ করে যে ইরতেজা হাসানকে দেখতে পাচ্ছেন, ইরতেজা হাসান কিন্তু আওয়ামী লীগ স্পেন্সার ছিলেন। বিশেষ করে সাথীরা আওয়ামী লীগের একজন অন্যতম কর্ণধার হচ্ছেন এই ব্যক্তিত্ব, যিনি কিন্তু বাংলাদেশের তাবলিগ জামাত দ্বিখণ্ডিত করার পেছনে যারা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ইরতেজা হাসান, যিনি আওয়ামী লীগ স্পেন্সার। আওয়ামী লীগের আমার বিভিন্ন ধরনের মামলা হামলার সম্মুখীন হয় ইরতেজা হাসান, কিন্তু যার আদতে কোনো বিচার বাংলাদেশের জমিনে হয় নাই, এখনও তিনি কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। একটা কথা হচ্ছে যারা আরেকজনকে দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু তাদের একই মনোভাবপন্ন। আপনারা বলতে পারেন যে আসিফ, নাহিদ, সারজিস আলম এনাদের সাথে দেখা করছে। আসলে এরা কীভাবে কি দেখা করে? ওই যে বললাম যে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা, যে মূল স্পিরিট, সেটা কিন্তু এখন অনেকটাই খর্ব হয়ে গেছে। এখন এদের সাথে দেখা করার কোনো প্রয়াস হয়? যাই হোক, কাজের কথা হচ্ছে বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার যতদিন অব্যাহত থাকবে, ভারতীয় দাদাগিরি ততদিন অব্যাহত থাকবে। প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় স্পেন্সার হয়ে কাজ করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য বা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করার জন্য আগাগোড়াই প্রথম আলো এবং ডেইলি স্টার মোক্ষম ভূমিকা পালন করছে। অন্যদিকে আমাদের জুবাইরপন্থী যারা আছেন তারা কিন্তু কওমি, হেফাজত, তারপর আপনার যারা আমজনতা, বিশেষ করে কওমি ধারা যারা আছেন, দেওবন্দি ধারা যারা আছেন, তাদেরকে কিন্তু অবশ্যই এরা সাপোর্ট দিয়ে থাকে। সমগ্র বিশ্বের বুকে এই সাতপন্থীরা কিন্তু একটা নিকৃষ্ট তাবলিগপন্থী হিসেবে আখ্যায়িত হয়েছে, কারণ তারা সাধারণ আলেম ওলামা যারা আছেন আমজনতার থেকে অবশ্যই তারা বাইরে সরে গেছেন। এখন কথা হচ্ছে ইজতেমা শুরু হয়েছে, অলরেডি তাদের মাঠও ভাগাভাগি করে দেওয়া হয়েছে। একটা দীর্ঘ ফারাকের মাধ্যমে কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হবে। এটাকে একত্র কোনো সময় করা যাবে না, তাহলে কিন্তু ইজতেমার মধ্যে আর একটা সমস্যার সংঘাতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি এর আগে দুইবার বড় ধরনের রক্তাক্ত সহিংসতার সৃষ্টি হয়েছে। এই বছরও 2 থেকে 3 জন মুসল্লি আত্মদান করেছে, বিশেষ করে জুবাইরপন্থীদের মধ্যে। এই হচ্ছে সাতপন্থীদের কার্যকলাপ। তারা বাংলাদেশে আবারও কীভাবে একটা সহিংসতা সৃষ্টি করা যায় এই তাবলিগপন্থীদের মাধ্যমে, ভারত এইভাবে বিভিন্ন ধরনের কলকাঠি নাড়ছে। এখন কথা হচ্ছে শুধুমাত্র মাহফুজ আলম এবং ডেইলি স্টার এই দুজনের মাধ্যমে, ওই যে সৈয়দ ওয়াসিফুল ইসলামকে দেখালাম, এরা নয়, শুধু ওই যারা একজন আছেন ইরতেজা হাসান, এভাবে কিন্তু প্রত্যেকটা যারা সাতপন্থী আছেন তারা আওয়ামী লীগ স্পেন্সার হিসেবে আবির্ভূত হয়েছেন। এই হচ্ছে তাবলিগ জামাতের দ্বিখণ্ডিত করার পিছনে বড় প্রশ্ন। এখন ফাইনালি একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে একটা ইসলামী ঐতিহ্য তাবলিগ জামাত, বিশেষ করে আল্লামা ইলিয়াস কান্দলবির মাধ্যমেই কিন্তু এই তাবলিগ জামাতের যে যাত্রা শুরু হয়েছিল, যেটা বাংলাদেশের কিন্তু একটা ফেনোমেনন, ওই যে প্রথমে বললাম যে একটা আদর্শের ভূমিকা অবতীর্ণ হয়েছিল এই তাবলিগ জামাত বা এই তাবলিগি আন্দোলন, যেটা সমগ্র বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশে কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন ভারত বিভিন্নভাবে কলকাঠি নাড়ার চেষ্টা করছে যেটাকে দ্বিখণ্ডিত করে রাজনীতিতে কীভাবে সহিংসতা সৃষ্টি করা যায়। যাক, এই বলে আমাদের আজকে এপিসোড শেষ করছি। যাবার আগে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনার অন্যতম একটা রাজনীতি হচ্ছে সংখ্যালঘু রাজনীতি ও রক্তের রাজনীতি। সেই দিক থেকে বাংলাদেশে কীভাবে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানো যায়, এর জন্য শেখ হাসিনা দিল্লি থেকে আগাগোড়াই বিভিন্ন ধরনের কলকাঠি নাড়বে। আর প্রথম আলো ডেইলি স্টার তো অবশ্যই আছে, যাদের বিরুদ্ধে কথা বলে আসলে কাজ হচ্ছে না।
বিশেষ করে আসিফ নজরুল যদি প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষ নেয়, তাহলে আমাদের কি বলার থাকে? যাকে হচ্ছে ব্যাপার স্যাপার। আর তাবলিগ জামাত নিয়ে আপনার মন্তব্য কী দেখি, সেটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।